তো সম্পূর্ণ দেশ জুড়ে একটা নিউক্লিয়ার হলোকাস্ট হয়, যেটাকে মনে হয়েছিল প্রথমে যুদ্ধ, পরে জানা যায় যে দেশের বড় বড় কোম্পানিগুলো একত্রিত হয়েই এই কাজটা করেছে। তারা নিজেরাই নিজেদের দেশে বোমটা ফেলেছিল যাতে সেই ভল্টগুলো বিক্রি হয়। ভল্ট হচ্ছে মাটির নিচে থাকা সেই ফ্যাসিলিটি যেখানে মানুষের আশ্রয় নিতে পারবে যখন এই নিউক্লিয়ার বোমাগুলো ড্রপ করা হবে। যাই হোক, সেই ঘটনা তো প্রায় 200 বছর আগে। বর্তমানে এই সম্পূর্ণ দুনিয়া একটা ওয়েস্টল্যান্ড। বাইরে বিভিন্ন ভয়ঙ্কর জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, তবে কিছু মানুষ এখনো মাটির নিচে বসবাস করছে, অর্থাৎ সেই ভল্টে, যাদেরকে ভল্ট ডুয়েলার্স বলা হয়। যাদের মধ্যে একজন হচ্ছে লিউসি, যে তার ভল্ট ত্যাগ করে সেই সারফেস ওয়ার্ল্ডে চলে গেছে নিজের পিতাকে খোঁজার জন্য। তবে অবশেষে সে সত্যটা জানতে পেরেছে যে তার পিতাও সেই মানুষগুলোর মধ্যে একজন যারা এই বোমাগুলো ফাটিয়েছিল, মানে যাদের কারণে গোটা দুনিয়াটা ধ্বংস হয়েছে। তো এত বছর ধরে তার পিতা তাকে এত শিক্ষা দিয়ে কেন এই ভয়ঙ্কর কাজটা করেছে, সে তার পিতার মুখ থেকে সত্যটা শুনতে চায়। অন্যদিকে হলিউডের একজন অভিনেতা কুপার হাওয়ার্ড, যে মোটামুটি সৎভাবে উপার্জন করেই বেঁচে থাকতে চায়, সেও সত্যটা জানতে পারে যে তার নিজেরই স্ত্রী এই ভল্টেক নামক কোম্পানিটার সাথে যুক্ত, যারা মিলে প্ল্যান করেছিল যে নিজেদের দেশেই এই বোমাগুলো ফেলা হবে। বর্তমানে কুপার একটা ঘুলে পরিণত হয়েছে, তার সারা শরীর মিউটেট হয়ে গেছে এবং সে এখনো তার নিজের স্ত্রী এবং তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। তার মনে দৃঢ় বিশ্বাস যে তার পরিবার এখনো জীবিত রয়েছে। মোটমাট এই লড়াই, এই যুদ্ধ, নিউক্লিয়ার হলোকাস্ট সবকিছুই ক্ষমতা লোভের কারণেই হয়েছে। এবং বর্তমানে এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতেও কিছু মানুষ রয়েছে যারা আইন কানুন বজায় রাখতে চায়, অর্থাৎ দ্য ব্রাদারহুড অফ স্টিল। তবে তারাও তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। কথা হচ্ছে একটা প্রযুক্তি যেটার নাম হচ্ছে কোল্ড ফিউশন, যেটার মাধ্যমে গোটা দেশকে এনার্জি দেওয়া সম্ভব। মানে সেই ছোট্ট জিনিসটার মধ্যে এতটা শক্তি রয়েছে যেটাতে গোটা দেশ বিদ্যুৎ পেয়ে যাবে। এবং এই মুহূর্তে এই ব্রাদারহুড অফ স্টিল সেটাকে ব্যবহার করেই এই গোটা দুনিয়াটাকে ডমিনেট করতে চায়। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে একটু আগে বলেছিলাম যে গোটা দেশ জুড়ে মাটির নিচে এরকম যে ভল্টগুলো বানানো হয়েছিল যেখানে মানুষেরা আশ্রয় নিতে পারবে, সেগুলো অ্যাকচুয়ালি জাস্ট থাকার জায়গা না, বরং মানুষদের উপরে এক্সপেরিমেন্টের একটা জায়গা। আসলে সেই বড় বড় কোম্পানিগুলো এমন একটা দুনিয়া বানানোর চেষ্টা করেছিল যেখানে মানুষেরা এবং মানুষদের নিয়মকানুন সবকিছু পারফেক্ট হবে, এবং সেটা করার জন্য একদম শুরু থেকে শুরু করা প্রয়োজন। সেই কারণেই তারা সবকিছু ধ্বংস করে দিয়েছিল এবং এই ভল্টের মধ্যে থাকা মানুষগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করেছিল, যাতে এই বড় বড় কোম্পানিগুলোর ইশারাতেই তারা চলে, তাদের বানানো লাইফস্টাইলটাকেই যাতে তারা আসল জীবন মনে করে। সো এই ফলআউটের দুনিয়াতে অনেক কিছু হয়েছে এবং অনেক কিছু হচ্ছে। ফলআউটের সিজন 1 আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। এবং যদি না দেখে থাকেন তো কি করছেন ভাই, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওটার একটা আলাদা প্লেলিস্টও আমার বানানো আছে, চেক আউট করতে একদমই ভুলবেন না। এবং এই ভিডিওটা দেখার আগে সেটাকে অবশ্যই দেখবেন, নইলে এই ভিডিওটা বুঝতে আপনার একটু সমস্যা হবে। তো আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ফলআউট সিজন 2 টিভি সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো এখন সময়টা হচ্ছে প্রি ওয়ার টাইম, অর্থাৎ সেই যুদ্ধের আগের। মানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখছি। আমরা দেখছি রাস্তায় মানুষেরা নেমে প্রোটেস্ট করছে এবং একটা রোবটকে ভাঙচুর করছে, যেটাকে মিস্টার হ্যান্ডি বলা হয়, যেটাকে বানিয়েছে রবকো নামক আর একটা কোম্পানি। কেন তারা ভাঙচুর করছে? কারণটা সিম্পল, যে এই রোবটগুলো মানুষগুলোর কাজ কেড়ে নিচ্ছে। রোবটটাকে বানিয়েছে রবকো ইন্ডাস্ট্রি, আর যার কারণেই সেই রবকো কোম্পানির যে সিইও অর্থাৎ রবার্ট হাউস, তাকেও এই মানুষগুলো ঘৃণা করে। তবে সেই বারে উপস্থিত আর একজন মানুষ, সে যেন রবার্ট হাউসের অনেক বড় ফ্যান, আর যেটা নিয়ে সেই বারে উপস্থিত অন্যান্য মানুষগুলোর সাথে লেগে যায় তার ঝগড়া। সেই কনস্ট্রাকশন ওয়ার্কারগুলোর মধ্যে একজন ছিল বিল, যাকে সেই ভদ্রলোক একটা অফার করে। সেই ভদ্রলোকের কাছে একটা ডিভাইস রয়েছে, সেটাকে সেই বিল নামক মানুষটার ঘাড়ের মধ্যে লাগিয়ে দেবে। তার পরিবর্তে সে প্রচুর টাকা পাবে, কিন্তু বিল তাতে রাজি হয় না। যার কারণে সেই ভদ্রলোক ছলনায় তার কাঁধের মধ্যে সেই ডিভাইসটা লাগিয়ে দেয় এবং আচমকা সেই মানুষটাকে কন্ট্রোল করা শুরু করে। অর্থাৎ বিলকে বলা হয় তার সঙ্গীদের মারতে, এবং বিল সেটাই করে। যদিও কিছু সময় পরে বিল তার নিজের কন্ট্রোলে ফিরে আসতে থাকে। অন্যদিকে সেই মানুষটার হাতে যে রিমোটটা ছিল সেটাও ঠিকঠাক কাজ করছিল না বলে সে সেটার ফ্রিকোয়েন্সিটা আরও বাড়িয়ে দেয়, যার কারণে বিলের মাথাটা পুরো ব্লাস্ট হয়ে যায়। অর্থাৎ এই মানুষটা এখানে এই যন্ত্রটাকে টেস্ট করতে এসেছিল। যন্ত্রটাকে বলা হয় ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, এবং এটা এখনও সেই প্রোটোটাইপ ফেসে রয়েছে, মানে সঠিকভাবে ঠিক মতন কাজ করছে না। যাই হোক, এখন চলো বর্তমান সময়তে আসা যাক। এখন সালটা হচ্ছে 2296। তারা এই মুহূর্তে মোহাবে মরুভূমির মাঝে একটা ওয়েস্টল্যান্ডে একটা শহরের মধ্যে রয়েছে, যেটার নাম হচ্ছে নোভা। তো সেখানে আমরা সেই ঘুলকে দেখতে পাই, অর্থাৎ সেই বিখ্যাত হলিউড অ্যাক্টর কুপার হাওয়ার্ড, যে বর্তমানে এসব রেডিয়েশনের কারণে একটা ঘুলে পরিণত হয়েছে। তো তাকে কিছু গুন্ডা সুন্ডা রেইডার্স সেখানে ঝুলিয়ে রেখেছে, কারণ সে এই গুন্ডাগুলোকে বহু বছর ধরে জ্বালাতন করে যাচ্ছে। এই গুন্ডাগুলো, বা যাদেরকে রেইডার্স বলা হয়, এদের একটা গ্রুপও রয়েছে যেটার নাম হচ্ছে দ্য গ্রেট
খান। তো এই ঘুল এদের এই গ্রুপকে অনেক জ্বালাতন করেছে, সেটারই শাস্তি সে দেবে। তবে এই ঘুল কিন্তু একা না, তার সাথে রয়েছে লুসি ম্যাকলেইন, অর্থাৎ সেই মেয়েটা যে সেই ভল্ট 33 থেকে পালিয়ে এসেছে। লুসি একটা বড় ডাইনোসরের স্ট্যাচুর মধ্যে একটা স্নাইপার নিয়ে লুকিয়েছিল সময় মতন সে ঘুল বা কুপারকে হেল্প করার জন্য। তবে ব্যাপার হচ্ছে যে এই লুসি তো আবার অনেক কিছু নিয়মে বিশ্বাসী, সে মানুষদের হত্যা করতে পছন্দ করে না, সেই কারণেই সে গুলিটা চালাচ্ছে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, লুসি এই মুহূর্তে যে ডাইনোসরের স্ট্যাচুটার মধ্যে রয়েছে সেটার নাম হচ্ছে ডিঙ্কি দ্য টিরেক্স, এবং যারা কম বেশি ফলআউটের গেমগুলো খেলেছেন তারা ভালো মতনই এই স্ট্যাচুটার ব্যাপারে জানবেন। অ্যান্ড ইয়েস, এই সিরিজটা একটা গেম অ্যাডাপ্টেশন, একটা গেমের স্টোরি থেকে অ্যাডাপ্ট করে বানানো হয়েছে। এবং আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে যারা যারা কম বেশি গেম খেলতে পছন্দ করেন তাদের আমি হাইলি রিকমেন্ড করবো ফলআউটের গেমগুলো একবার ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত। এনিওয়েজ, সেই লুসি তো গুলি চালাবে না, সে সিম্পলি সেই গুন্ডাগুলোকে বলতে থাকে যে তাদের কাছে যে মালপত্রগুলো আছে সেগুলো তাদেরকে দিয়ে দিতে, মানে তারা এখানে এসেছিল লুটার জন্যই। তবে অবশ্যই সেই গুন্ডাগুলো তো আর এমনি এমনি দিয়ে দেবে না, তারা লুসির উপরে আক্রমণ করে এবং লুসি সেই ঘুলকে ছাড়িয়ে দেয়। তারপর সে একাই সেই গুন্ডাগুলোকে বুঝে নেয় এবং আফটারঅল যেটাই হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, তাদের সাথে ডগমিট নামক আর একটা কুকুরও ঘোরাঘুরি করছে। সেই ঘুল লুসির উপরে একটু ক্ষুব্ধ যে সে আগে কেন গুলি চালায়নি। লুসি এত নিয়ম কানুন মেলে যে চলছে এই ওয়েস্টল্যান্ডে, এত নিয়ম কানুন মানলে তো সে জীবিত থাকবে না, তাকে এটা বুঝতে হবে। বাই দ্য ওয়ে, তারা সেখান থেকে দূরে সেই নিউ ভেগাস সিটিটাকে দেখতে পারছিল। মজার ব্যাপার হচ্ছে সেই গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে গেলেও সেই নিউ ভেগাস এটা এখনো ইনট্যাক্ট রয়েছে, কারণ সেই শহরের এয়ার ডিফেন্স খুবই স্ট্রং ছিল। অধিকাংশ নিউক্লিয়ার বোমাগুলোকেই তারা আকাশে ধ্বংস করে দিয়েছে। আর যেহেতু সেই শহরটা এখনো ইনট্যাক্ট রয়েছে, যার কারণে বহু মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। বর্তমানে সম্ভবত এই ঘুল বা কুপারের পরিবার সেখানেই রয়েছে। দেখুন, কুপারের সাথে তো বিশ্বাসঘাতকতা হয়েছে, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যখন কুপার জানতে পেরেছিল যে তার নিজেরই স্ত্রী সেই প্রস্তাবটা দেয় যে আমরা নিজেদের দেশের উপরেই বোম ফেলবো, তখন কুপারের পায়ের নিচ থেকে একদম মাটি সরে যাওয়ার মতন অবস্থা। কুপার ডিসাইড করেছিল তার নিজের মেয়েকে নিয়ে স্থান ত্যাগ করে চলে যাবে, তার স্ত্রীকে জানাবে না। কুপার বাইরে বেরিয়েছে, সেই মুহূর্তে একটা সাইরেন বাজানো হয়, সেটা একটা টেস্ট ড্রিল চলছিল যে পরমাণু বোমা আক্রমণ হলে মানুষদের কি করতে হবে। স্বাভাবিকভাবেই চারপাশে মানুষেরা প্যানিক হয়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, যেটা দেখে কুপার অবাক হয়ে যাচ্ছে যে এটা তো জাস্ট একটা টেস্ট, এই মানুষগুলো এত ভয় পাচ্ছে কেন। একই সাথে কুপার এটাও তো জানতে পেরে গেছে যে কোনো পরমাণু বোমা আক্রমণ হবে না, বরং নিজেদের দেশের লোকেরাই প্ল্যান করছে যে নিজেদের দেশের উপরেই বোমটা ফেলবে। কুপার তখন সেখানে সেই ভল্টেক কোম্পানির একটা সেলসম্যান বা একজন রিপ্রেজেন্টেটিভকে দেখতে পায়, যাদের কাজ হচ্ছে মানুষদের এনলিস্ট করা সেই ভল্টে যাওয়ার জন্য। সেই মাটির নিচে যে ভল্ট রয়েছে সেখানে ঘর কেনার জন্য তো আপনাকে টাকা দিতে হবে, এবং পয়সাওয়ালা মানুষরাই সেখানে জায়গা পাবে অবভিয়াসলি। তো সেই সেলসম্যানের কাজ সেটাই। এবং কুপারের মনে গিল্ট এটাই লাগছিল যে কুপার এক সময় এই ভল্টেক কোম্পানির হয়ে অনেক অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এবং আইরনি হচ্ছে সেই কোম্পানিটাই তার সম্পূর্ণ দুনিয়াটাকেই ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে আমরা এবার একটু ভল্টের গল্প দেখতে পারি। সেই ভল্ট 33, সেখানকার ওভারসিয়ার হচ্ছে বেটি পিয়ারসন। ওভারসিয়ার অর্থাৎ যে সেই সম্পূর্ণ ভল্টটাকে দেখাশোনা করে। এখানে নর্ম নামক আর একটা ছেলেকে নিয়ে আলোচনা হচ্ছে, যে হচ্ছে লুসির ভাই, যার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই ভল্টে যে জিনিসগুলো হচ্ছে সেটা কোনোটাও ঠিক হচ্ছে না। যাই হোক, সাধারণ মানুষদের বলা হয়েছে যে নর্মকে নাকি ভল্ট 31-এ পাঠানো হয়েছে সেখানকার দায়িত্ব নেওয়ার জন্য, যেটা অবভিয়াসলি মিথ্যে। অন্যদিকে এই ভল্ট 33-তে জলের সমস্যা হয়েছে, মানুষকে একটু বুঝে শুনে জল ব্যবহার করতে হবে। একই সাথে রেগ নামক আর একটা ছেলেকেও দেখতে পাই, যে হচ্ছে প্রিটি মাচ কুলাঙ্গার, বেশি একটা কিছু কাজ করতে পারে না সে। তবে সে কিছু কাজ করতে চায়, সেও মানুষদের হেল্প করতে চায়। তবে কিভাবে? বেটি তাকে জানায় যে একটা সাপোর্ট গ্রুপ বানাতে। এখন এই কথাটাকে সে এতটা সিরিয়াসলি নিয়ে নেয় যে সত্যিকারে সে একটা সাপোর্ট গ্রুপ বানায়। মানে বেটি ভাবিনি যে রেগ ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নিয়ে নেবে। অন্যদিকে ভল্ট 32, যেখানকার ওভারসিয়ার হচ্ছে স্টেপ হারপার, সে আবার চেট নামক একটা ছেলেকে নিজের চাকর বানিয়ে নিয়েছে। চেট একটু ভদ্র নম্র ছেলে, সেই কারণে মুখের উপরেও কিছু বলতে পারছে না। অনেকে তো চেটকে স্টেপের স্বামী মনে করছে, তবে স্টেপ জানায় যে না, সে তার স্বামী না। ইভেন স্টেপের যে বাচ্চাটা রয়েছে সেটারও দেখাশোনা চেট করছে। সবাই বলছে সেই বাচ্চাটা হয়তো চেটের নিজের সন্তান, তবে চেট জানায় যে না, এই বাচ্চাটাও তার নিজের না। মানে চেটের অনেক কাজ রয়েছে। সে স্টেপকে জানায় যে তাকে অন্য কাজে পাঠানো হোক, তবে স্টেপ তাকে এই বাচ্চাটা দেখাশোনার কাজেই রেখে দিয়েছে, যেটা চেটের একদমই পছন্দ না। তো ভল্ট 33 এবং 32 নিয়ে তো কথা হলো। এবার আসে ভল্ট 31-এ, যেখানে নর্ম অর্থাৎ লুসির ভাই চলে গিয়েছিল। সেই ভল্ট 31-এ জাস্ট একগুচ্ছ ক্রায়ো চেম্বার রাখা রয়েছে, অর্থাৎ যেখানে মানুষেরা শত শত বছর পর্যন্ত জীবিত থাকবে। এখন নর্ম তো অনেক কিছু জেনে গিয়েছে, আর এত ইনফরমেশন নিয়ে অবশ্যই তাকে কেউ বাইরে তো যেতে দেবে না। সে ভল্ট 31-কে দেখাশোনা করছিল বার্ড অ্যাটকিন্স নামক একটা ছোট রোবট। সে তো নর্মকে এখান থেকে কিছুতেই যেতে দেবে না। একই সাথে জল খাবারের অভাবে নর্ম একদম টায়ার্ড হয়ে যাচ্ছে, তার হাতে
পালাতেও রাস্তা নেই। তাকে একটাই চয়েস দেওয়া হয়েছে যে তার পিতার যে ক্রায়োপডটা রয়েছে সেটার মধ্যে গিয়ে চুপচাপ শুয়ে পড়তে, যেটাতে সে জীবিত থাকবে। কিন্তু নর্ম তো সেটা করে না, বরং সে একটা খারাপ ফোন দিয়ে এঁটেছে। সে প্ল্যান করেছে যে সেই স্থানে যতগুলো ক্রায়োপডস রয়েছে সব কটাকে ওপেন করে দেবে, অর্থাৎ সবাইকে তাদের ঘুম থেকে জাগিয়ে দেবে। অন্যদিকে কুপার এবং লুসি তারা তো জার্নি করছে। লুসি তার পিতাকে খুঁজছে, অর্থাৎ হ্যাঙ্ক যে একটা পাওয়ার আর্মার পরে পালিয়েছে তারই পায়ের ছাপ ফলো করতে করতে তারা আর একটা ভল্টের সামনে চলে আসে, অর্থাৎ ভল্ট 24। কুপার এই জায়গাটাকে চেনে, একটা পুরনো ড্রাইভিং থিয়েটার সেখানে সে দেখতে পায় যেখানে কুপারেরই একটা সিনেমা কিন্তু চলছিল। তখনই একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পারি যখন কুপারের সাথে কেট উইলিয়ামস নামক সেই মহিলাটা সাক্ষাৎ করেছিল। এই কেট বা যাকে লি মল্ডিভার নামে অনেকে চেনে, তার গল্প আমরা ফার্স্ট সিজনে দেখেছিলাম, তো নতুন করে আর তাকে আমি এক্সপ্লেন করছি না। তো সেই কিন্তু কুপারকে বলেছিল যে তোমার স্ত্রী গোপনে ফোন দিয়ে আসছে গোটা দেশটাকে ধ্বংস করার, এবং কুপার সেটা বিশ্বাস করছিল না। তবে অবশেষে কেটের সাহায্য নিয়ে সে নিজের কানেই শুনতে পেয়েছিল যে তার স্ত্রী কি প্ল্যান করছিল। তো কেট তো এখন শিওর যে কুপার তাকে সাহায্য করবে, যেহেতু সে একজন হলিউডের স্টার, সেই কারণে সব বড় বড় এলিট ক্লাসের মানুষগুলোর মধ্যে সে ঘুলে মিশে যেতে পারবে। কুপারের একটাই কাজ হচ্ছে যে খুব শীঘ্রই এই ভল্টেক রবার্ট হাউস নামক সেই মানুষটার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ সেই রোপকো কোম্পানির সিইও। কেট মনে করে যে গোটা দেশে যে পরমাণু বোমাগুলো ফেলবে সেটার বাটন সেই রবার্ট হাউসের ঘর থেকেই প্রেস করা হবে। রবার্ট হাউস হচ্ছে দেশের সব থেকে ধনী একজন মানুষ, এবং সে তার প্ল্যানটাকে সাকসেস করার জন্য একটাই জিনিস চায়, সেটা হচ্ছে কোল্ড ফিউশন, যেটা এই ভল্টেক কোম্পানিটার কাছে রয়েছে। সেই কারণে কেট কুপারকে বলে যে যেভাবেই হোক সেই রবার্ট হাউসকে হত্যা করতে এবং সেই কোল্ড ফিউশনটা চুরি করে নিয়ে আসতে, যাতে এই দুর্ঘটনা না ঘটে। এখন কুপার তো কাউকে হত্যা করবে না, তবে কুপার জানায় যে সেই জিনিসটা সে অবশ্যই চুরি করে নিয়ে আসবে। যাই হোক, চলো বর্তমান সময়তে আসি। এই প্রত্যেকটা জিনিস দেখে কুপারের সব পুরনো কথাগুলো মনে আসছে। তারা এই মুহূর্তে ভল্ট 24-এ প্রবেশ করেছে, যেখানে লুসির পিতা প্রবেশ করেছিল, আবার বেরিয়েও গেছে। তবে সে এখানে কেন প্রবেশ করেছিল সেটা জানার জন্যই তারা সেই ভল্টের একদম ভেতরে প্রবেশ করে, এবং তারা দেখতে পায় যে সেখানে মানুষদের উপরে এক্সপেরিমেন্ট হচ্ছে। মানুষদের কাঁধের মধ্যে সেই ডিভাইসগুলো লাগানো এবং সেই মানুষগুলোকে কমিউনিস্ট বানানোর চেষ্টা করা হচ্ছে। যেমনটা বলেছিলাম, এই ভল্ট তো মানুষদের এক্সপেরিমেন্ট করার জন্যই তৈরি হয়েছে, এবং সেই ডিভাইসটা যেটা দিয়ে মানুষদের মাইন্ড কন্ট্রোল করা যায় সেটারই এক্সপেরিমেন্ট চলছে এখানে। লুসি যখন সেখানকার টার্মিনাল ঘাটার চেষ্টা করে, এই স্থানটার ব্যাপারে সব ইনফরমেশন বার করার চেষ্টা করে, সে দেখে যে কোনো ইনফরমেশন নেই, কারণ তার পিতা সব ডেটা নিয়ে এখান থেকে চলে গেছে। তবে তার পিতা একটা চিহ্ন রেখে গেছে, একজন মানুষ, একজন ওয়েস্টল্যান্ডার সেখানে ছিল যার কাঁধেও সেই যন্ত্রটা লাগানো, যে সেই কথাগুলোই বলছে যেগুলো হ্যাঙ্ক লুসিকে বলতে চায়। সে লুসিকে রিকোয়েস্ট করে তার বাসস্থান অর্থাৎ ভল্ট 33-তে চলে যেতে, আর তারপরেই সেই মানুষটার মাথাটা এক্সপ্লোড করে, যেমনটা আগেও আমরা দেখেছিলাম। আর এটা দেখার পর লুসির মনে তার পিতার প্রতি আরও ঘৃণা তৈরি হচ্ছে যে তার পিতা এত মানুষকে কেন হত্যা করছে। যাই হোক, তার পিতা অর্থাৎ হ্যাঙ্ক, তাকে আমরা দেখতে পাই একটা পুরনো ভল্টেকের ফ্যাসিলিটিতে প্রবেশ করে এবং ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একদম একটা অফিস কর্মীর রূপ নিয়েছে সে। তবে এই যে বৃহৎ ফ্যাসিলিটিটা, এটা কি আসলে? এখানেই সেই যে চিপটা রয়েছে না, অর্থাৎ ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এটাকে তৈরি করা হচ্ছিল। আমরা দেখতে পাই যে মানুষগুলোর উপর এক্সপেরিমেন্ট হয়েছে তাদের প্রত্যেকেরই মাথা এক্সপ্লোড করেছে, এবং এটাও দেখতে পাই যে সেই চিপটাকে আরও ছোট করার চেষ্টা করছে। তবে কোনো কারণে এই ফ্যাসিলিটি বন্ধ হয়ে গেছে, এই এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে গেছে, যেটাকে হ্যাঙ্ক পুনরায় শুরু করতে চায়। আমরা হ্যাঙ্ককে দেখি সে একটা আননোন মানুষের উদ্দেশ্যে একটা বার্তা পাঠায় যে সে এই এক্সপেরিমেন্টটা শুরু করছে। এই এক্সপেরিমেন্টটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই সে শুরু করবে, এবং শীঘ্রই যাতে হ্যাঙ্কের প্রমোশন করিয়ে দেওয়া হয়। অর্থাৎ হ্যাঙ্ক তার কাজের প্রশংসা শুনতে চাইছে, তবে কার থেকে? তারপরে আমরা আর একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। সালটা ছিল তখন 2283, স্থানটা ছিল শেডি স্যান্ড। আসলে সেই নিউক্লিয়ার হলোকাস্টের পর যেখানে সবাই আশা ভরসা হারিয়ে ফেলেছে, সেখানে এই শেডি স্যান্ডে বেশ কিছু মানুষ যারা একত্রিত হয়ে একটা দল গঠন করেছিল, তাদের ক্যাপিটাল যেটার নাম হচ্ছে নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক, তারা একটা সুন্দর কমিউনিটি বানিয়ে এখানে বসবাস করছিল। তবে মানুষের ভালো কারোর হজম হয় না, যেমনটা বলেছিলাম। সেই যে ভল্টেক, তারা তো চেয়েছিল যে মানুষদের উপরে এক্সপেরিমেন্ট করে তাদেরকে তাদের মতন বানাতে। এখন মানুষেরা যদি আবার আগের মতন সুন্দরভাবে জীবনযাপন করা শুরু করে তাহলে তো হবে না। আমরা জোসেফকে দেখতে পাই যে সেই স্থানের জলের সমস্যাটাও মিটিয়ে দিয়েছে, মোটমাট একটা জান্নাত বানিয়ে দিয়েছে সেই ধ্বংসের দুনিয়ার মধ্যে সে। আর তখনই আচমকা একটা মানুষ মুখে বড়বড় করতে করতে সেই স্থানে চলে আসে। সে একটা কার্ট নিয়ে এসেছে, যে কার্টের মধ্যে একটা নিউক্লিয়ার বোমা রাখা ছিল, যেটা অ্যাক্টিভেট হয়ে রয়েছে। জোসেফ সেটাকে ফিক্স করার চেষ্টা করে, তবে সে পারে না, বরং মাত্র 2 মিনিটের মধ্যেই সেটা ব্লাস্ট হবে। সেই সম্পূর্ণ স্থানে সবাই পালাচ্ছে নিজেদের জীবন বাঁচানোর জন্য। তখন জোসেফ এবং তার স্ত্রী জুলিয়া তাদের ছেলে অর্থাৎ
ম্যাক্সিমাসকে বাঁচানোর একটা উপায় খোঁজে, তাকে রেফ্রিজারেটরের মধ্যে লুকিয়ে দেয় এবং সাবধানে থাকতে বলে তাকে। মোটমাট এরপর কি হবে সেটা তারা জানে এবং তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সময় শেষ হয়, সম্পূর্ণ স্থানটা ধ্বংস হয়ে যায় যেমনটা ভল্টেক চেয়েছিল। আমরা হ্যাঙ্ককে দেখতে পাই যে সেই ভল্ট 33-তে ছিল, নিজের পরিবারকে নিয়ে বেশ হ্যাপি রয়েছে। তার কাছে সেই রিপোর্টটা চলে আসে যে সেই বোমটা ফেটে গিয়েছে, যেটাকে এই হ্যাঙ্কই পাঠিয়েছিল সেই স্থানে। তবে সেই ছোট বাচ্চাটা অর্থাৎ ম্যাক্সিমাস সে সার্ভাইভ করে এবং ব্রাদারহুড তাকে আশ্রয় দেয়। বর্তমানে ম্যাক্সিমাস হচ্ছে একটা মেম্বার এই ব্রাদারহুড অফ স্টিলের। তবে সে যেমন তেমন কোনো সৈন্য না, সে হচ্ছে নাইট ম্যাক্সিমাস, একটা বড় উপাধি পেয়েছে সে। তাকে একটা মিশন দেওয়া হয়েছিল, আমরা দেখি বেশ কিছু ফেরাল ঘুলদের হত্যা করে সে এক টাইপের ডিভাইস নিয়ে চলে আসে এবং তাদের যে বস অর্থাৎ এল্ডার কুইন্টাস তাকে সেই ডিভাইসটা দিয়ে দেয়, যেটা সাহায্য নিয়েই তারা সেই মরুভূমির মধ্যে লুকিয়ে থাকা একটা মিলিটারি ফ্যাসিলিটি ওপেন করে, যেটার নাম হচ্ছে এরিয়া 51। সেই মিলিটারি হ্যাঙ্গারের মধ্যে বহু প্রিওয়ার টেকনোলজি রয়েছে, বহু রেলিক্স রয়েছে, ইভেন তার মধ্যে একটা এলিয়েনও আমরা দেখতে পাই যার বডিটা একটা ফ্রিজারের মধ্যে রাখা হয়েছিল। অ্যান্ড ইয়েস, এই ফলআউটের ইউনিভার্সে এলিয়েনরাও এক্সিস্ট করে। তবে ব্রাদারহুড এই ফ্যাসিলিটিটাকে ওপেন করেছে জাস্ট একটা জিনিসেরই স্বার্থে। তাদের কাছে এই মুহূর্তে রয়েছে সেই উন্নত প্রযুক্তি অর্থাৎ কোল্ড ফিউশন, যেটাকে আমরা ফার্স্ট সিজনে দেখেছিলাম সেই লি মলডিভারকে হত্যা করে সেখান থেকে এনেছিল। সেটারই সাহায্য নিয়ে তারা এই সম্পূর্ণ স্থানের পাওয়ার অন করে দেয় এবং এই ব্রাদারহুডের অন্যান্য চ্যাপ্টারদেরও ইনভাইট করে। অন্যান্য চ্যাপ্টার বলতে এই ব্রাদারহুড অফ স্টিল এই সম্পূর্ণ দেশের বিভিন্ন জায়গায় অপারেট করে, এই যেমন গ্র্যান্ড ক্যানিয়ন, করোনাডো, ইয়োসমাইট। তো তাদের প্রত্যেকে আমন্ত্রণ করা হয়েছে এবং তারা প্রত্যেকে এসেছে। তবে কমনওয়েলথে যে ব্রাদারহুডের চ্যাপ্টার রয়েছে তাকে ইনভাইট করা হয়নি। কেন করা হয়নি সেই প্রশ্ন যখন সেই এল্ডার অর্থাৎ কুইন্টাসকে জিজ্ঞেস করা হয়, তখন সে উত্তর দেয় যে তারা কমনওয়েলথকে বিশ্বাস করতে পারে না। দেখুন, এই ফলআউটের দুনিয়াতে কমনওয়েলথ একটা বড় জায়গা নিয়ে রেখেছে, অধিকাংশ মানুষ এই কমনওয়েলথেই বসবাস করে। তবে সেখানকার যে ব্রাদারহুড রয়েছে তাকে কোনো খবর দেওয়া হয়নি, কারণ এই ব্রাদারহুড অলওয়েজ ডমিনেট করতে চায়। তারা মনে করে যে ক্ষমতার জোরেই আইন কানুন এনফোর্স করা সম্ভব। তবে কোনোভাবে সেই কমনওয়েলথের ব্রাদারহুড তারা খবর পেয়ে গেছে এবং সেখানকার আরেকজন মেম্বার অর্থাৎ পালাডিন জেন্ডার হার্কনেস সে চলে আসে। এই যে নাইট, পালাডিন এবং এল্ডার, এগুলো কিন্তু এই ব্রাদারহুডের এক একটা পদ। সবার উপরে রয়েছে এল্ডার, তার নিচে রয়েছে পালাডিন, তার নিচে রয়েছে নাইট এবং সব থেকে নিচে হচ্ছে স্কোয়াড। এনিওয়েজ, এই ব্রাদারহুড সে কিন্তু এই কোল্ড ফিউশনটাকে এই কারণে হাতাতে চায় কারণ এটার শক্তি দিয়ে তারা এই দুনিয়ার যতগুলো ফিউশন কোড রয়েছে সবকটাকে রিচার্জ করে নিতে পারবে। ফিউশন কোড হচ্ছে বেসিক্যালি ব্যাটারি। অধিকাংশ সব যন্ত্রপাতি, ইভেন এই পাওয়ার আর্মার যেটা তারা পড়ে থাকে, এই সব কিছু এই ফিউশন কোডের মাধ্যমেই চলে। অন্যদিকে সেই ঘুল এবং লুসি তারা তো জার্নি করতে করতেই তারা পার্শ্ববর্তী একটা পরিত্যক্ত হসপিটালের মধ্যে দিয়ে একজন মহিলার আর্তনাদ শুনতে পায়। এখন ঘুল তো সাহায্য করবে না, কারণ সে জানে যে মানুষরা কেমন হয়। তবে লুসি, তার মনে খুব দয়া, সে চলে যায়, যার কারণে কুপার বা ঘুল সেও চলে যায়। তারা দেখতে পায় যে একজন আহত মহিলা সেখানে রয়েছে, লুসি তাকে সাহায্য করতে যায়। অন্যদিকে সেই ঘুল সেখানে আরেকজন আহত মানুষকেও দেখতে পায়, যাকে আর সাহায্য সে করে না, বরং তাকে মেরে তার মাংস খাওয়া শুরু করে। তবে বেচার সে সেই মানুষটাকে খেতে পারে না, কারণ সেই মানুষটা সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। আসলে সেই স্থানে কিছু র্যাট স্করপিয়ন ছিল, যারা সেই মুহূর্তে তাদের উপরে আক্রমণ করে দেয়। একটা বৃহৎ র্যাট স্করপিয়ন সেখানে চলে আসে, যার সাথে কুপারের লড়াই লেগে যায়। এখন কুপার তো গ্রেনেড দিয়ে সেই বৃহৎ জন্তুটাকে তো মেরে দেয়, তবে সেই বৃহৎ স্করপিয়নটা কুপারের গায়ে হুলটা ফুটিয়ে দিয়েছে। এখন কুপার তো ছটপট করছে, সে ওষুধ চাইছে লুসির কাছ থেকে। এখন লুসির কাছে একটাই স্টিম প্যাক রয়েছে, সে ভাবছে যে সে এই মেয়েটাকে সাহায্য করবে নাকি কুপারকে সাহায্য করবে। ওয়েল, লুসি সেই মেয়েটাকেই সাহায্য করে, কারণ সে জানে যে কুপার তার বডি তাড়াতাড়ি হিল হয়ে যায়, সে ঠিক হয়ে যাবে পরে। যদিও তার এখন যন্ত্রণা হচ্ছে, তবে সে মরবে না। তো সে সেই মেয়েটাকে বাঁচায় এবং তাকে নিয়ে চলে যায় তার জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য। এবং সে কুপারকে প্রমিসও করে যে সে ফিরে আসবে, কারণ সে কুপারের মতন না। মানে প্রথম থেকেই লুসি তার এথিক্স, তার বিশ্বাস, এগুলো বোঝানোর চেষ্টা করেছে যে সেই ভল্টের মধ্যে মানুষদের সঠিক শিক্ষা দেওয়া হতো। যাই হোক, সে তো সেই মেয়েটাকে সাহায্য করে, যেটা তার সব থেকে বড় ভুল ছিল, কারণ সেই মেয়েটা যেখানে থাকে সেখানে ভালো মানুষরা থাকে না। সেখানে রোমান সৈন্যদের মতন ড্রেস পরা একদল মানুষ থাকে, যাদেরকে লিজেন বলা হয়। তারা লুসিকে আটক করে নেয়। অন্যদিকে নর্ম, যে ভল্ট 31-এ আটকা পড়ে রয়েছে, সে তো প্রত্যেকটা ক্রায়োপড ওপেন করে দিয়েছে এবং সবকটা ছেলে মেয়ে বেরিয়ে গেছে। তারা ভাবছে যে এটা হতো রিক্লিমেশন ডে, অর্থাৎ সেই দিন যেদিন সারফেস ওয়ার্ল্ড একদম ক্লিন এবং বিপদমুক্ত। এই ভল্ট মানুষদের এরমভাবে মগজ ধোলাই করেছে যে এমন একটা দিন আসবে যেদিন সবকিছু ফ্রেশ হয়ে যাবে, মানুষেরা পুনরায় সারফেস ওয়ার্ল্ডে যেতে পারবে, আর কোনো বিপদ থাকবে না বাইরে, অর্থাৎ মানুষদের আর এই ভল্টের মধ্যে মাটির নিচে আর থাকতে হবে না। তো সেই দিনটাকে রিক্লিমেশন ডে বলা হয়। তো এরা ভেবেছে সেই দিন হয়তো চলে এসেছে এবং নর্ম জানায় যে
যে হ্যাঁ চলে এসেছে, তবে তাদেরকে এখান থেকে বেরোতে হবে, কারণ তাদের এই স্থানে যে কেয়ারটেকার ছিল বার্ডারস্কিন সে নাকি মরে গেছে। আসলে নর্ম তো তাকে মেরে দিয়েছে। নর্ম জানে যে সে নাকি একটা অ্যাডভান্স মানুষ, প্রায় 200 বছরের ম্যানেজমেন্ট টিমের এক্সপেরিমেন্ট তাকে এরকম বানিয়েছে। তো সে এই ছেলেমেয়েগুলোর সাহায্য নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে এবং তারা ফাইনালি বেরোতে পারে। একটা ছোট চিমনি ধরে তারা বাইরে বেরোয় এবং ফাইনালি নর্ম এই সারফেস ওয়ার্ল্ডটাকে দেখতে পারে, বাইরের দুনিয়াটা, যেটা বাকি মানুষগুলোর কাছে একদম ধ্বংসের মতন, তবে নর্মের কাছে এটা জান্নাতের মতন, কারণ সে জানে যে এই ভল্টের মধ্যে অর্থাৎ ভল্টের দুনিয়াটা কতটা খারাপ। যদিও তার সাথে যে ছেলেমেয়েগুলো রয়েছে তারা যখন এই ক্রায়োপডের মধ্যে গেছিল, মানে যখন ঘুমিয়েছিল, তখন দুনিয়াটা তো ধ্বংস হয়নি, তখন সবকিছু ভালোই ছিল। এখন যখন তাদের ঘুম ভেঙেছে তারা দেখছে যে বাইরে সবকিছু ধ্বংস, তো স্বাভাবিকভাবেই তাদের রিয়াকশনটা এরকমই তো হওয়ার কথা। অন্যদিকে হ্যাঙ্ক সে তো এক্সপেরিমেন্ট করছে, সেই ডিভাইসটাকে আরও উন্নত করার চেষ্টা করছে। সে কিছু গিনিপিগের উপর এক্সপেরিমেন্ট করে যেটা ব্যর্থ হয়, যার কারণে সে ক্রায়োপড থেকে একটা মানুষকে তুলে আনে তার উপর এক্সপেরিমেন্ট করবে বলে। অ্যাকচুয়ালি সেই ক্রায়োপডের মধ্যে সব এলিট শ্রেণীর মানুষেরা রয়েছে যারা প্রচুর টাকা দিয়ে সেখানে জায়গা কিনেছিল। তবে হ্যাঙ্ক তো এইসব মানে না, সে সিম্পলি সেই মানুষটার ঘাড়ে সেই ডিভাইসটা লাগিয়ে সেটাকে চেক করার চেষ্টা করে এবং আবারও ব্যর্থ হয়, অর্থাৎ মানুষটার মাথাটা আবারও এক্সপ্লোড করে। তারপরে আমরা থেডিয়াস নামক সেই সৈন্যটাকে দেখতে পাই যে একটা সময় ব্রাদারহুডের মেম্বার ছিল, তবে বর্তমানে সে ইনফেক্টেড হয়ে গেছে এবং সম্ভবত একটা ঘুলে পরিণত হচ্ছে সম্ভবত। তবে ব্যাপার হচ্ছে সেই ব্রাদারহুড এই টাইপের ইনফেক্টেড মানুষদের ঘৃণা করে, মানে এদের দেখলেই শ্যুট করে দেবে, সেই কারণে থেডিয়াস আর ফেরত যেতে পারবে না। বর্তমানে সে বেশ কিছু বাচ্চাদের নিয়ে একটা বটল ফ্যাক্টরিতে কাজ করে, কারণ যেমনটা জানি যে এই দুনিয়াতে বোতলের যে ঢাকনা রয়েছে, যে ক্যাপস রয়েছে, সেটাকেই টাকা হিসাবে ব্যবহার করা হয়। তো সেখানে সে বহু বাচ্চাদের নিয়ে, যাদের মধ্যে অনেকে ঘুলে পরিণত হবে, তাদেরকে নিয়ে এই ক্যাপসগুলো বানাচ্ছে। অন্যদিকে লুসি যে একা একা চলে গেছিল সেই মেয়েটাকে সাহায্য করার জন্য, তবে তাকে কিছু গুন্ডা, মানে সেই রোমান সৈন্যদের মতন ড্রেস পরা কিছু মানুষ তুলে নিয়ে চলে যায় তাদের ক্যাম্পে, যেটার নাম হচ্ছে ক্যাম্প গর। এই গ্রুপটাকে বলা হয় লিজেন। তো তাদেরই এক মেম্বার অর্থাৎ যার নাম হচ্ছে লেসার্টা লেগ্যাটি, এরকম টাইপের এক অদ্ভুত নাম, সে লুসিকে তাদের বসের কাছে নিয়ে যায় এবং সেখানে লুসি প্রাইমা নক্টাস নামক একটা কথা শুনতে পারে। এটা হচ্ছে সেই মেডিভেল সময়ের এক টার্ম, যেখানে যে রাজা হতো সে নিউলি ব্রাইড, মানে একটা নতুন বিয়ে করা মেয়ের সাথে রাত কাটাতে পারতো, এরকম একটা ক্ষমতা রাখতো। সে একটা বাজে নিয়ম অবভিয়াসলি। তো সে বেসিক্যালি লুসির সাথে সময় কাটাতে চায়, রাত কাটাতে চায়। তবে লুসি জানায় আমি তো ভার্জিন না, আমি তো পবিত্র না, যেটা শুনতে পেয়ে তারা রেগে যায় এবং লুসিকে একটা ক্রসের সাথে বেঁধে টাঙিয়ে রাখে। যাই হোক, সেই ক্যাম্প গল্ফের আবার দুটো পার্ট রয়েছে। এই লিজেন্ডরা দুটো ভাগে ভক্ত হয়ে রয়েছে, কারণ তাদের যে মেন লিডার ছিল আগের, যে হচ্ছে সিজার, সে মারা গিয়েছে এবং তার উত্তরসূরি কে হবে এটা নিয়েই দুটো গ্রুপের মধ্যে লেগে গেছে ঝামেলা। সেই আগের যে রাজা ছিল তার পকেটে লেখা রয়েছে যে কে রাজা হবে, তবে যতবার তারা সেই কাগজটা পড়ার চেষ্টা করছে তখনই সেকেন্ড গ্রুপ গুলি চালাচ্ছে তাদের উপরে। তো সেই কারণেই তারা দুটো ভাগে ভাগ হয়ে রয়েছে। অন্যদিকে আমাদের সেই ঘুল অর্থাৎ কুপার, তাকে তো সেই রেড স্করপিয়নটা হুল ফুটিয়ে দিয়েছিল, সে ইনফেক্টেড ছিল। তবে সেই ইনফেক্টেড জায়গাটা, সেই হুলটা সে কেটে বার করে এবং স্বাভাবিকভাবে খুব কম সময়ের মধ্যেই সে হিল হয়ে যায়, সুস্থ হয়ে যায় এবং বাইরে বেরিয়ে দূর থেকে সেই লুসির অবস্থাটা দেখতে পায়। মোটমাট সে যতবার লুসিকে সাবধান করেছে, লুসি ততবারই তার কথা শোনেনি এবং বিপদে পড়েছে। তবে লুসিকে তো সে ছাড়তে পারবে না। আসলে লুসিকে তার প্রয়োজন, কারণ লুসির পিতা অর্থাৎ হ্যাঙ্ক সে জানে যে কুপারের স্ত্রী বা তার ফ্যামিলি কোথায় রয়েছে। যাই হোক, কুপার পাশে একটা রিসোর্ট দেখতে পায় যেখানে আর একটা রোবটের সাথে তার সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে ভিক্টর। এই রোবটগুলিকে সিকিউট্রন বলা হয় এবং এই রোবটটা অর্থাৎ ভিক্টর সে ছিল সেই রবার্ট হাউসের নিজস্ব রোবট। তো কুপার যখন সেখান থেকে বেরোচ্ছে তখন সেই রোবটটা বলে যে আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আর কেউ আমার সাথে কথা বলে না, শুধু একমাত্র সেই পাহাড়ে থাকা সৈন্যগুলো ছাড়া। এখন কুপার শুনে যে পাহাড়ে আবার কোন সৈন্য থাকে সেটা শুনতে পেয়েই কুপার চলে যায় এবং সত্যি সেই পাহাড়ের উপরে অর্থাৎ যেটার নাম হচ্ছে প্রিম, সেখানে অল্প কিছু মানুষদের সাথে তার সাক্ষাৎ হয় যারা হচ্ছে এনসিআর অর্থাৎ নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক। যেমনটা দেখেছিলাম যে সেই শেডিস্যান্ডে যে পরমাণু বোমাটা ফেটেছিল, যেখানেই সেই নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক বসবাস করতো, তো বিস্ফোরণের পরে তো সব আলাদা হয়ে গেছে। এই মানুষগুলো এখনো মনে করে যে এনসিআর বা নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিকের সৈন্যরা রয়েছে যারা আসবে বাঁচাতে, তবে কবে আসবে সেটা সে জানে না। ক্যাপ্টেন রোদ্রিগেজ তখন কুপারের থেকে হেল্প চায়, তাদেরকে জয়েন করতে বলে অন্তত ভালোর জন্য। তবে কুপার তো কোনো গ্রুপ ট্রুপ জয়েন করতে চায় না। ইভেন তারা কুপারকে বেশ কিছু ভায়োলেন্সও দেয় যেগুলো কুপারকে টার্ন হওয়ার থেকে বাঁচিয়ে রাখে। যেমনটা জানি কুপার কিন্তু একটা ঘুল, তবে এই ওষুধটা নেওয়ার ফলে সে ফেরালে পরিণত হচ্ছে না, অর্থাৎ এই জম্বিতে পরিণত হচ্ছে না, তার মাথাটা এখনও কন্ট্রোলে রয়েছে। কুপার চলে যায় সেই ক্যাম্প গল্ফের মধ্যে এবং সেই লিজেন্ড মেম্বারটার সাথে সাক্ষাৎ করে। কুপার চায় লুসিকে বাঁচাতে, তবে তারা লুসিকে কেন দেবে, তার পরিবর্তে তারা কি পাবে?
তখন কুপার জানায় যে নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিকের কিছু মেম্বার পাহাড়ে একটা স্থানে লুকিয়ে রয়েছে, সেই লোকেশনটা এদেরকে জানিয়ে দেবে। অ্যাকচুয়ালি এই লিজেন্ডসের সাথে ব্রাদারহুড, নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক, তারপর সেই গ্রেট খাং, এদের তো ঝামেলা লেগেই রয়েছে। এরা মোটামুটি গোটা বিশ্বটাকে জয় করতে চায় এবং জয় করতে হলে শত্রুদের দমন করা প্রয়োজন। তো কুপার তাদেরকে সেই ইনফরমেশনটা দিয়ে দেয়। তার পরিবর্তে সে লুসিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, মানে লুসি ফাইনালি বেঁচে যায়, আর একটু লেট হলেই সে মারাই যেত, এত খারাপ অবস্থা ছিল তার। তবে কুপার সেই পাহাড়ের উপরে থাকা সেই মানুষগুলোর সাথে কি বিশ্বাসঘাতকতা করলো যারা কুপারকে সেই ভাইলসগুলো দিল? এই ওয়েস্টল্যান্ড অ্যাকচুয়ালি মানুষদের খারাপ বানিয়ে দিয়েছে, জন্তু বানিয়ে দিয়েছে, শুধু শরীরে না বরং মানসিকভাবেও। তবে কুপার এখনও ভালো একটা মানুষ ভেতর থেকে। সেই পুরনো একটা ফ্ল্যাশব্যাকের সিন আমরা দেখতে পাই যেখানে তার বন্ধু চার্লস হোয়াইট নাইফ কুপারকে ধন্যবাদ জানায় তার জীবনটা বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি কুপার একটা সময় সৈন্য ছিল যে সেই গ্রেট ওয়ারে অংশ নিয়েছিল, সেই যুদ্ধেই সে চার্লসের জীবনটা বাঁচিয়েছিল। কুপার একটা সময় সত্যি একটা ভালো মানুষ ছিল এবং সেই ভালো মানুষটা এখনো মরে যায়নি। চার্লস তাকে একটা লাইটার গিফট করেছিল, সেই লাইটারটা দিয়েই সে সেই ক্যাম্পের যে জ্বালানিগুলো ছিল সেখানে আগুন লাগিয়ে দেয়। সেখানে একটা বিস্ফোরণ হয় এবং সেই ক্যাম্পের লোকেরা মনে করতে থাকে যে তাদের যে প্রতিদ্বন্দ্বী রয়েছে, অর্থাৎ সেই লিজনের যে আরেকটা ভাগ, তারা হয়তো আক্রমণ করেছে এবং সেই দুই গ্রুপের মধ্যে লেগে যায় মারপিট। অন্যদিকে ব্রাদারহুড, তারা তো প্ল্যান করেছে সেই কোল্ড ফিউশনের পাওয়ারটা নিয়ে একদম গোটা এই ওয়েস্টল্যান্ডে বা এই গোটা দুনিয়ার উপর রাজ করবে, কিন্তু তারা কমনওয়েলথকে তাদের সাথে রাখতে চাইছে না। এখন এটা না করলে তাদের নিজেদের মধ্যেই সিভিল ওয়ার লেগে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। কারণ সেই কমনওয়েলথের যে এনভয় রয়েছে, অর্থাৎ প্যালাডিন জেন্ডার, সে তো এসে গেছে এবং সে সবকিছু জেনে গেছে। সেই এল্ডার কুইন্টাস জানায় যে ব্রাদারহুডের লড়াই তো আগেও হয়েছে। একটা সময় এই ব্রাদারহুডের যে মেইন লিডার ছিল, যে এই দলটাকে স্থাপন করেছিল, অর্থাৎ রজার ম্যাকসন, সেই তো শিখেছিল যে বিপ্লব কিভাবে করতে হয়। মানে সেই পুরনো ঘটনা যখন রজার ম্যাকসন নিজেই একজন সৈন্য ছিল এবং জানতে পেরেছিল যে এই সৈন্যরাই মানুষদের উপরে এক্সপেরিমেন্ট করছে। তারা এক টাইপের ভাইরাস ব্যবহার করছে যেটার নাম হচ্ছে FEV, বা যেটাকে বলা হয় ফোর্সড ইভলিউশনারি ভাইরাস। সেটার মাধ্যমে তারা সুপার সোলজার বানানোর চেষ্টা করছিল, যেটার ফলাফল খারাপ হয় এবং সুপার মিউটেন্ট নামক এক টাইপের জন্তু তৈরি হয়। তো রজার ম্যাকসন যখন এই সত্যটা জানতে পারে তখন সে তার নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তারপরেই তো ব্রাদারহুড তৈরি হয়, যেমনটা আমরা জানি। তবে ম্যাক্সিমাস সে কি চায়? তার সাথে প্যালাডিন জেন্ডারের বেশ একটা বন্ধুত্ব হয়েছে। তারা দুজন মিলে ভার্টিবার্ড নিয়ে, মানে সেই প্লেনটাকে নিয়ে তারা ওয়েস্টল্যান্ডে বেরিয়েছে চারিদিকে স্কাউট করার জন্য। ম্যাক্সিমাস তো প্রথমে প্ল্যানই করেছিল যে জেন্ডারকে হত্যা করে দিলে ঝামেলাই শেষ, অর্থাৎ কমনওয়েলথ জানতেও পারবে না যে কি হয়েছে এখানে। তবে সে সেটা করে না। যখন সে জানতে পারে যে জেন্ডার অ্যাকচুয়ালি ভালো মনের বেশ খুশ মেজাজের মানুষ, তারা দুজন মিলে যেতে যেতে একটা বটল ফ্যাক্টরিতে থেমে যায়, যেখান থেকে কিছু রুগ রোবটের সিগন্যাল আসছিল। তারা তাদের পাওয়ার আর্মার পরে সেইখানে চরম ক্যাওস মাচায়, সেই সিকিউরিট্রনগুলোর সাথে লড়াই করে। তবে মজার ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে সেই বটল ফ্যাক্টরি যেখানে থেডিয়াস কাজ করছিল। যেমনটা দেখেছিলাম, থেডিয়াস কিছু বাচ্চাদের নিয়ে সেখানে বটল ক্যাপস তৈরি করছিল। এখন জেন্ডার যখন দেখতে পায় যে সেখানে বেশ কিছু বাচ্চা রয়েছে যারা ইনফেক্টেড, অর্থাৎ ঘুলে পরিণত হবে, ইভেন থেডিয়াস সেও রয়েছে, সেও ইনফেক্টেড, তখন জেন্ডার প্ল্যান করে এদের সবাইকে হত্যা করে দেবে। কারণ ব্রাদারহুডের সিম্পলি নিয়ম এইটাই যে এই ইনফেক্টেড যাদেরকে তারা অ্যাবোমিনেশন বলে তাদেরকে হত্যা করে দিতে হবে। কিন্তু ম্যাক্সিমাস তো এটা চায় না। ম্যাক্সিমাস তাকে থামতে বলে, তবে জেন্ডার শোনে না। সেই কারণে ম্যাক্সিমাস সরাসরি একটা সুপার স্লেজ দিয়ে তার মাথায় বাড়ি মারে এবং জেন্ডার সেখানেই মারা যায়। তারপরে আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, সেটা হচ্ছে সেই যুদ্ধের সময় যেটাকে বলা হয় সিনো আমেরিকান ওয়ার, যে যুদ্ধে কুপার এবং চার্লি তারা দুজনেই অংশ নিয়েছিল এবং তারা পড়েছিল সেই T-45 পাওয়ার আর্মার, যেটা সত্যি খারাপ ছিল, যার কারণে সেই যুদ্ধে বহু সৈন্য মারা গিয়েছিল। তো সেখানেও সেম জিনিসটাই হয়, কুপারের সেই পাওয়ার আর্মারটা ম্যাল ফাংশন হয়ে যায় এবং চারিদিক দিয়ে চাইনিজ সৈন্যরা তাকে ঘিরে ফেলে। কিন্তু সেই মুহূর্তে সেখানে একটা জন্তু চলে আসে যাকে বলা হয় ডেথ ক্ল, যে সেখানে উপস্থিত প্রত্যেকটা সৈন্যকে হত্যা করে দেয় নৃশংসভাবে। কে এই জন্তু? এটা হচ্ছে এক টাইপের হিউম্যান এক্সপেরিমেন্ট, যেটাকে আনক্লেভ নামক আর একটা কোম্পানি করেছিল, মানে মিলিটারিতে ব্যবহার করার জন্য। তাদের এমন টাইপের সৈন্য বা এমন টাইপের অস্ত্র প্রয়োজন যারা যে কোনো সিচুয়েশনে, যে কোনো এনভায়রনমেন্টে লড়তে পারবে, এবং তারা বানিয়েছিল ডেথ ক্ল। যাই হোক, এই প্রেজেন্ট টাইমে বর্তমানে সে তো লুসির সাথে রয়েছে। লুসির অবস্থা খুব খারাপ ছিল, তবে তার হুঁশ এসেছে। সেই এনসিআর ক্যাম্পেই সে রয়েছে। যেমনটা জানি যে এনসিআরদের যে বসস্থানটা ছিল সেটাকে তো বোম মেরে উড়িয়ে দিয়েছিল এই লুসিরই পিতা। সেই কারণে সেই মানুষগুলো গালাগালি করছে যে কোন এক হারামজাদা আমাদের এই বাসস্থানটাকে ধ্বংস করে দিয়েছিল। মোটমাট তারা যদি জানতে পারে যে সেই হারামজাদার মেয়েই হচ্ছে লুসি, তাহলে অবশ্যই তারা লুসিকে বাঁচাতো না। তবে লুসির ফাস্ট রিকভারির জন্য তারা কিছু ড্রাগস ইউজ করেছে, যেগুলো বেসিক্যালি হচ্ছে নেশার জিনিস, বাফার্ট, আর যার কারণে এই লুসির মধ্যে সেই ড্রাগসের অ্যাডিকশন লেগে গেছে। তার হাত পা কাঁপছে। লুসি তো বুঝে উঠতে পারছে না যে তার কি হয়েছে, তবে কুপার সে তো জানে যে কি হয়েছে।
তো যেতে যেতে তারা সেই নিউ ভেগাসের মেন সিটির একদম সামনে চলে এসেছে, যেখানে কিছু ঘুল ছিল। অন্যদিকে লুসি, যে এতদিন বন্দুক চালাতে হেজিটেট করতো, তবে এখন তো সে নেশার ঘোরে রয়েছে, কারণ নেশা না করলে তো সে জীবিত থাকতে পারবে না। তো নেশার ঘোরেই সে বন্দুকগুলো চালায় এবং সে খুবই হ্যাপি, মানে একটা আলাদা স্যাটিসফ্যাকশন সে ফিল করছে। তবে সবকিছু বিগড়ে যায় একদম রাতের বেলায়, যেখানে তারা একটা পরিপূর্ণ ডেথ ক্লর মুখোমুখি হয়। অন্যদিকে সেই ম্যাক্সিমাস, সে তো প্যালাডিন জেন্ডারকে হত্যা করে ফেলেছে, অর্থাৎ কমনওয়েলথের ব্রাদারহুডের যে এনভয় ছিল তাকেই হত্যা করে ফেলেছে। এখন এটা সে কাউকে বলতে পারবে না। থেডিয়াস তাকে হেল্প করে। থেডিয়াস তখন জ্যান্ডার সেজে সেই পাওয়ার আর্মারের মধ্যে লুকিয়ে পড়ে এবং তারা বেসে চলে যায়, যেখানে ম্যাক্সিমাস সত্য কথাটা তার বেস্ট ফ্রেন্ড ডেনকে জানায়। এখন ব্যাপার হচ্ছে যে জ্যান্ডার যেহেতু মরে গেছে, এটা যদি তাদের এল্ডার কুইন্টিস জানতে পেরে যায়, তাহলে তারা অবশ্যই সেই কোল্ড ফিউশনটাকে নিয়ে সেটার অসৎ ব্যবহার করা শুরু করবে, মানে ক্ষমতা পুরোপুরি তার হাতে চলে আসবে, যেটা হতে দেওয়া যায় না। সেই কারণে সে সেই কোল্ড ফিউশনটা ম্যাক্সিমাসের হাতে দিয়ে দেয় এবং বলে যে সেটা নিয়ে পালাতে। অন্যদিকে ব্রাদারহুডের অন্যান্য চ্যাপ্টাররাও সেখানে রয়েছে, অর্থাৎ বিভিন্ন স্থানের যে ব্রাদারহুডের মেম্বাররা রয়েছে, তারা ভাবছে যে কোল্ড ফিউশনটা কে চুরি করলো, এবং তারা নিজেদের মধ্যে সন্দেহ করা শুরু করে এবং নিজেদের মধ্যে লেগে যায় মারপিট, গোলাগুলি। সেই সুযোগে ম্যাক্সিমাস এবং থেডিয়াস সেই এরিয়া 51 ছেড়ে পালায়। অন্যদিকে এই ভল্টের গল্পে আসে এবার। ভল্ট 33-তে তো জলের সমস্যা হয়েছে, সেই কারণে বেটি অর্থাৎ 33 এর যে ওভারসিয়ার, সে 32 এর ওভারসিয়ার স্টেপকে জানায় যে তাদের থেকে একটু জল শেয়ার করতে। তবে স্টেপ তো সেটা করবে না, বরং স্টেপ একটা শর্ত রেখেছে। 33 যে আগের ওভারসিয়ার ছিল, অর্থাৎ হ্যাঙ্ক বা লুসির পিতা, তার একটা পার্সোনাল বাক্স ছিল, সেই বাক্সটা স্টেপ চেয়েছে, সেটা যদি বেটি তাকে এনে দিতে পারে তবেই সে জল শেয়ার করবে। যাই হোক, তারা দুজনই এই স্থানে যে এক্সপেরিমেন্ট হচ্ছে সেই ব্যাপারে জানে, তবে তাদের এই কথোপকথনটা উডি নামক আরেকজন মানুষ শুনতে পেয়ে যায়। এখন সেটা নিয়েই সে স্টেপের কাছে কমপ্লেন করতে আসে যে সাধারণ মানুষ যদি কোনো ভুল করে সেটার শাস্তির ব্যাপারেই তো ওভারসিয়ারকে বলা হয়। এখন ওভারসিয়ার যদি কোনো ভুল করে সেটার ব্যাপারে কি হবে? স্টেপ এবং বেটি তারা যে আলোচনাটা করছিল সেটার ব্যাপারেই সে স্টেপকে জানায়। স্টেপ জানায় যে এটা পার্সোনাল ব্যাপার, অর্থাৎ ওভারসিয়ারদের নিজস্ব ব্যাপার, তার জানার প্রয়োজন নেই। তবে স্টেপের সাথে যে তার নকল স্বামী রয়েছে অর্থাৎ শেট, সে তো সব কিছু শুনতে পাচ্ছে। সে প্রথম থেকেই স্টেপের উপরে সন্দেহ করে যাচ্ছে এবং সেই সুযোগে সে স্টেপের একটা ব্যাগ ছিল, পার্সোনাল ব্যাগ, সেটা একটু খুলে দেখে এবং স্টেপের অরিজিনাল যে আই কার্ডটা সে দেখতে পেয়ে যায়। স্টেপ তো সেটাকে লুকিয়ে রেখেছিল, তবে শেট সেটা ফাইনালি খুঁজে পায় এবং দেখতে পায় যে স্টেপের জন্ম হয়েছে 2045-এ, অর্থাৎ এই যুদ্ধেরও অনেক আগে, এবং সে কানাডাতে বসবাস করত। সেটা একটা আলাদা ইস্যু। তবে স্টেপের এই ভল্টে জন্ম হয়নি, যে মিথ্যে কথাটা সে সবাইকে বলেছে। অন্যদিকে নর্ম যেহেতু সেই ভল্ট 33 থেকে এসেছে, তবে সে ভল্ট 31-এর সব ছেলেমেয়েগুলোকে জাগিয়ে দিয়েছে। তারা তো সেই ভল্টিক কোম্পানির এমপ্লয়ি, তারা জানে এই স্থানে কি এক্সপেরিমেন্ট হচ্ছে না হচ্ছে। এখন তাদের থেকে এই নর্ম সব ইনফরমেশনগুলো বার করার চেষ্টা করছে। সেখানে রনি নামক একটা ছেলে ছিল, যে সে বার্ড অ্যাস্কিন্সের পার্সোনাল সেক্রেটারি ছিল, অর্থাৎ সেই মানুষটা যে ভল্ট 31-এর দেখাশোনা করতো, ইভেন এই ক্রায়ো চেম্বারগুলো সেই বানিয়েছিল। তো সেই রনি কিন্তু অনেক কিছু জানতে পারে এবং তার থেকে কিছু ইনফরমেশন নর্ম তার থেকে বার করার চেষ্টা করছে। একই সাথে নিজের আসল পরিচয়টাও তো গোপন করার চেষ্টা করছে। সে যে কিছুই জানে না এই ভল্টের প্ল্যানের ব্যাপারে, সেটা তো সে কাউকে বুঝতে দিতে পারে না, তাই না? তো এই মুহূর্তে তারা লস অ্যাঞ্জেলেসে রয়েছে এবং সামনেই ছিল তাদের সেই ভল্টকের হেডকোয়ার্টার, যেটা অবশ্যই বর্তমানে প্রায় পরিত্যক্ত হয়ে গেছে। তারা সেখানে প্রবেশ করে এবং সেখানেই নর্মের সাথে মাজুনের সাক্ষাৎ হয়। এনাকে আমরা প্রথম সিজনে দেখেছিলাম সেই ফিলি নামক ছোট্ট শহরে একটা দোকান নিয়ে বসেছিল, তার সাথে নর্মের সাক্ষাৎ হয়। সে লুসিকেও তো দেখেছিল সেম ড্রেসে। মাজুন বলতে থাকে যে আবার একটা ভল্ট ডুয়েলার চলে এসেছে। নর্ম তখন তাকে প্রশ্ন করে যে আবার বলতে? তখন মাজুন সব ব্যাপারটা জানায় এবং নর্ম বুঝতে পারে যে তার বোন সেই ফিলিস নামক শহরটাতে গেছিল। মাজুন তাকে সাবধান করে দেয়, বলে পুনরায় তার ভল্টে ফিরে যেতে, কারণ এই বাইরের দুনিয়াটা খুবই কঠিন। তবে লুসি যেমনটা করেছিল সে তার কথা শোনেনি, নর্ম ঠিক তেমনটাই করবে, সে তার কথা শুনবে না। তো সেখানে ছেলে মেয়েগুলোর মধ্যে ক্লডিয়া নামক একটা মেয়ে ছিল, যাকে নর্ম বিশ্বাস করতে পারে, কারণ মেয়েটা খুবই ইনোসেন্ট ছিল। নর্ম তার থেকে কিছু ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করে। সে রনি নামক ছেলেটার থেকে ফিউচার এন্টারপ্রাইজ ভেঞ্চার্স নামক একটা জিনিসের নাম শুনে এবং সেটারই ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করে। তবে ক্লডিয়া কোনো উত্তর দিতে পারে না, কারণ সে জানায় যে মাত্র 1 সপ্তাহ হয়েছিল সে এই কোম্পানি জয়েন করেছিল। কোম্পানির বেশিরভাগ অ্যাফেয়ার্সগুলো, মানে বেশিরভাগ কাজগুলোই করে থাকে বারবার, অর্থাৎ সেই হাওয়ার্ডের স্ত্রী। তো সেই কারণে নর্ম লুকিয়ে লুকিয়ে বারবারা টার্মিনালে গিয়ে সার্চ করার চেষ্টা করে যে ফিউচার এন্টারপ্রাইজ ভেঞ্চার্স জিনিসটা আসলে কি। তবে এটার তো কোনো রেজাল্ট সে খুঁজে পায় না, বরং FEV বলে একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে ফোর্থ ইভলিউশনারি ভাইড, যেটার ব্যাপারেই আমি আপনাদের একটু আগেই বলে দিয়েছিলাম। তো নর্ম সেগুলোর ব্যাপারে পড়তেই যাবে, সেই মুহূর্তে রনির হাতে সে ধরা পড়ে যায়। আর কি, রনির গায়ের জোর বেশি, নর্মকে উদ্যম পিটিয়ে তাকে অজ্ঞান করে দেয়।
অন্যদিকে কুপার এবং লুসি তারা তো সে ডেথ ক্লর মুখোমুখি হয়েছিল যেমনটা দেখলাম, এবং অবশ্যই অত বড় ভয়ঙ্কর জন্তুটার সাথে তারা লড়বে না। তারা লক্ষ্য করতে পারে তাদের সেই প্রিয় কুকুরটা, যেটা নাম হচ্ছে ডগ মিট, সে একটা ছোট্ট রাস্তা ধরে পালায় এবং সেই রাস্তা ধরেই তারা দুজনেই পালায় এবং একটা ফ্রি সাইডে প্রবেশ করে, মানে একটা ছোট টাউন মতন রয়েছে যেটা চারদিক দিয়ে ঘেরা, যাতে এই জন্তুগুলো সেখানে প্রবেশ না করতে পারে। পরের দিন সকালবেলা কুপার বুঝতে পারে যে লুসির মধ্যে এখনও সেই ড্রাগসের নেশাটা রয়েছে, অ্যাডিকশনটা রয়েছে এবং এটা কাটানোর প্রয়োজন। সেই কারণে সে লুসিকে কিছু টাকা বা কিছু ক্যাপস দিয়ে দেয় এবং বলে যে একটা স্টোরে গিয়ে অ্যাডিক্টল নামক একটা জিনিস কিনতে, যেটা তার এই অ্যাডিকশনটা কমিয়ে দেবে। লুসি চলে যায়, অন্যদিকে কুপার সে চলে যায় আরেকটা বারে নেশা টেশা করার জন্য। আর তখনই কুপারের আবার সেই পুরনো কথাগুলো মনে আসে, আমরা ফ্ল্যাশব্যাকে সেই সিনগুলো দেখতে পাই। মানে সেই সময় যখন কুপার এবং তার স্ত্রী লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল। কুপারের স্ত্রী অর্থাৎ বারবারা সেক্রেটারি ছিল হ্যাঙ্ক, অর্থাৎ এই লুসির পিতা। মোটমাট একটা চাকরের মতনই সে থাকতো। কে জানতো যে এই মানুষটাই পরবর্তীকালে এত বড় বড় কাণ্ড ঘটাবে। যাই হোক, তারা তো লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে। তবে কুপারকে একটা মিশন দেওয়া হয়েছিল, তো মনে আছে তো, কেট উইলিয়ামস তাকে একটা মিশন দিয়েছিল যে সেই রবকো কোম্পানির মালিককে হত্যা করতে, অর্থাৎ রবার্ট হাউসকে। কুপার তাকে সেই কথাটাই জানায় যে সে এইসব হত্যা করতে পারবে না, তবে কেট যেটা চাইছে সেই কোল্ড ফিউশনটা যেটা ভল্টেক কোম্পানিটার কাছে রয়েছে সেটা সে চুরি করে এনে দেবে। তো ফাইনালি রাতের বেলা তারা সেই লোকেশনে পৌঁছায়, সেই লাস ভেগাসের বৃহৎ সেই বিল্ডিংটা যেটার নাম হচ্ছে লাকি 38, যেখানে সব বড় বড় কোম্পানির সব সিইও, সব বড় বড় লোকেরা আসবে এখানে। সো চারিদিকে প্রচুর ভিড়। তবে কুপারের চোখ সেই হ্যাঙ্কের উপরে পড়ে রয়েছে, যে একটা সুটকেস নিয়েছিল হাতে, তবে সেই সুটকেসটা তার হাতের সাথে একটা হ্যান্ডক্রাফট দিয়ে বাঁধা। অবশ্যই কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেটার মধ্যে, যেটা কুপারের জানতে হবে। তবে সেই মুহূর্তে সব থেকে ধনী মানুষ অর্থাৎ রবার্ট হাউস নিজে চলে আসে কুপারের সাথে সাক্ষাৎ করতে। তার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তবে কুপার যখন তার সাথে যায় এবং সত্যটা জানতে পারে যে গোটা দুনিয়া যাকে রবার্ট হাউস নামে চেনে, সেটা অ্যাকচুয়ালি রবার্ট হাউস না, বরং এটা হচ্ছে রবার্ট হাউস যাকে কুপার এর আগেও দেখেছে সেই পাবলিক টয়লেটে সে কুপারের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এবং রবার্ট জানে যে কুপার এখানে এসেছে তাকে হত্যা করার জন্য। আর এখানেই কুপার বেশ কিছু ইন্টারেস্টিং কথা জানতে পারে। দেখুন, কুপার তো এইটুকুনি জেনেছিল যে গোটা শহরে যে বোম টোম পড়বে, গোটা দেশে যে বোম পড়বে, সেই বোমের বাটনটা এই মিস্টার হাউসই হয়তো টিপবে। তবে মিস্টার হাউস জানায় যে না, বরং তাদের উপরেও কেউ আছে। তাহলে মিস্টার হাউস এই কোল্ড ফিউশনটা কেন চাইছে? বরং সে একটা ডিভাইস বানিয়েছে, সেই কোল্ড ফিউশন জেনারেটর, যেটার মাধ্যমে সে এই সম্পূর্ণ লাস ভেগাস, এমনকি মৃত্যুর পরেও সে নিজেকে জীবিত রাখতে পারবে। রবার্ট হাউস এটাও জানায় যে সে কিছু ক্যালকুলেশন করেছে যেটার মাধ্যমে সে ফিউচার প্রেডিক্ট করতে পারবে। মানে প্রত্যেকটা মানুষ এই বড় বড় কোম্পানি কি স্টেপ নিচ্ছে, এই সব কিছু ক্যালকুলেট করে সে ফিউচার প্রেডিক্ট করতে পেরেছে যে কবে বোমটা ফেলা হবে। সেটা হচ্ছে 14ই এপ্রিল, যেটা হচ্ছে কুপারের মেয়ে জেনির জন্মদিন। এবং দেখুন, সেদিনই কিন্তু বোমটা পড়েছিল। সেইটাও জানায় যে কুপার যে এই স্থানে এসেছে যার কারণে ডেটটা আরও পিছিয়ে গেছে, মানে ঘটনাটা আরও দেরিতে হতো, কিন্তু কুপার যে এই স্থানে এসেছে এটার কারণেই ডেটটা আরও কমে এসেছে, সময়টা আরও কমে এসেছে, খুব তাড়াতাড়ি বোমটা ফাটবে। এই সম্পূর্ণ ইভেন্টে কুপারের রোলটা কি সেটা সে জানে না, সেটাই সে জানতে চায়। মানে ব্যাপারটা বুঝতে পারলেন তো? তার কাছে এমন একটা টেকনোলজি চলে এসেছে যে সে ফিউচার প্রেডিক্ট করতে পারে যে বড় বড় ইভেন্টগুলো কবে হবে। তবে সেই বোমের সুইচ সে প্রেস করবে না, মানে তাকে যাতে কুপার দায়ী না মনে করে। সেই পুরনো যুদ্ধ, সিনো আমেরিকান ওয়ার, যেখানে কুপার ফেসে গিয়েছিল এবং সে ডেথক্ল নামক সেই জন্তুটার মুখোমুখি হয়েছিল, সেই সম্পূর্ণ ঘটনা কিন্তু রবার্ট হাউস নিজের ঘরে বসে দেখেছে। অ্যাকচুয়ালি কুপার যে T-45 আর্মারটা পড়েছিল সেটার একটা সফটওয়্যারের পেটেন্ট করে রেখেছিল এই রবার্ট হাউস, যেটার মাধ্যমে কুপার ওখানে কি দেখেছে, কি শুনেছে, সব ইনফরমেশন তার কাছে রয়েছে। সেই যে জন্তুটা রয়েছে, এই জন্তুটাকেও অন্য কেউ বানিয়েছে। কারা বানিয়েছে এটার ব্যাপারে রবার্ট হাউস জানে না। গোটা দুনিয়া যেখানে মনে করছে যে এই বিশ্ব কন্ট্রোল করছে সেই বড় বড় হাউসগুলো, মানে এই বড় বড় কোম্পানিগুলো যারা এই স্থানে পার্টি করতে এসেছে, তবে সেটা অ্যাকচুয়ালি না, বরং এদের সবার লাগাম কেউ তো একজন ধরে রয়েছে যাকে রবার্ট হাউস খুঁজতে যায়। তবে কুপার এই কথাগুলো শুনে জাস্ট তাকে পাগল মনে করেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে আমরা সেই স্নেক অয়েল বিক্রেতাকে দেখতে পাই, সেই পাগল মানুষটা, মানে সেই পাগল ডাক্তারটা যার ওষুধ খেয়েই কিন্তু থেডিয়াসের এই অবস্থা হয়েছে। থেডিয়াসের পাটা ভেঙে গিয়েছিল এবং সেটার জন্য সে ওষুধ চেয়েছিল, এবং এই লোকটা এমন একটা ওষুধ দিয়েছে যার কারণেই থেডিয়াস ইনফেক্টেড হয়ে গেছে। তো সেই মানুষটাই রাতের বেলা একটা রোবটের সাথে কথা বলছিল এবং হ্যাঙ্ক তাকে তুলে নিয়ে চলে যায়। যেমনটা দেখেছিলাম যে হ্যাঙ্ক সেই ভল্টেকের ফ্যাসিলিটিতে সেই যন্ত্রটাকে ঠিক করার চেষ্টা করছে, এবং যেটার জন্য তার মানুষ প্রয়োজন যাদের উপরে এক্সপেরিমেন্ট করবে, এবং এর উপরে সে এক্সপেরিমেন্ট করে। হ্যাঙ্ক তাকে জানায় যে এই এক্সপেরিমেন্টের পর তার ভেতরের যা যন্ত্রণা কষ্ট সব দূর হয়ে যাবে, এবং মানুষটা নির্দ্বিধাতে হ্যাঁ বলে দেয়, এবং হ্যাঙ্ক তার এক্সপেরিমেন্ট শুরু করে এবং সফল হয়। এই প্রথম একটা মানুষ যার মাথাটা এক্সপ্লোড করে না।
অন্যদিকে লুসি সে তো ওষুধ কিনতে গিয়েছিল এবং সেই দোকানে কিছু গুন্ডা শুন্ডা ছিল যারা সেই দোকানদারটাকে মেরে ছদ্মবেশে ছিল সেখানে। তবে লুসি তাদেরকে দেখে চিনতে পেরে যায় এবং অবভিয়াসলি সেই মানুষটা লুসিকে গুলি চালাতেই যাবে, তার আগে লুসি তাকে গুলি মেরে হত্যা করে দেয়। মোটমাট কুপার তাকে সঠিক কথাটাই তো বলেছিল যে এই ওয়েস্টল্যান্ড লুসিকে সবকিছু শিখিয়ে দেবে, যে লুসি আগে গুলি চালাতে চাইতো না, কাউকে মারতে চাইতো না, সে এখন সেটা করছে। যাই হোক, সে সেই ওষুধটা খায় যার ফলে তার অ্যাডিকশানটা, শরীরের মধ্যে যে বিষটা রয়েছে নেশার, সেটা মিটে গেছে এবং সে কুপারের কাছে ফিরে আসে। আর সেই মুহূর্তে সেই তেল বিক্রেতা যার উপর হ্যাঙ্ক এক্সপেরিমেন্ট করেছে সে চলে আসে। হ্যাঙ্ক তাকে সবকিছু শিখিয়েই পাঠিয়েছে এবং সেটাই সে জানায়। সে কুপারকে ধন্যবাদ জানায় এতদিন লুসির দেখাশোনা করার জন্য। এখন সে কুপারকে লাস্ট একটাই মিশন দেয় যে লুসিকে তার নিজের জায়গা অর্থাৎ ভল্ট 33-তে ফেরত দিয়ে আসার, তার পরিবর্তে কুপারের স্ত্রী এবং মেয়ে কোথায় আছে সেটা সে বলে দেবে। মানে তারা এই মুহূর্তে নিরাপদে রয়েছে এবং নিরাপদেই থাকবে। এখন কুপারের কাছে তার পরিবারটাই সব থেকে বড়। তার পরিবারের জন্যই, তার স্ত্রীর জন্য সে একটা সময় যা যা ফেস করেছে, একটা সামান্য অভিনেতা সে যে যে সত্যগুলো জানতে পেরেছে তা সত্ত্বেও সে নিজের পরিবারকে ডিফেন্ড করে গেছে। অবশ্যই সে হ্যাঙ্কের কথা শুনবে এবং লুসিকে ফেরত দিয়ে আসবে সেই ভল্ট 33-তে। তবে লুসি ফেরত যেতে চায় না। কুপার লুসিকে একটা ট্র্যাঙ্কুলাইজার তো মারে, তবে লুসি যার কাছে একটা পাওয়ার ফিস ছিল যেটা দিয়ে কুপারকে ঘুষি মেরে জানলা দিয়ে বার করে দেয়। আমরা ফ্ল্যাশব্যাকে সেই সিনটা দেখতে পাই যেখানে সেই পার্টিতে কুপার নেশা করে একদম উল্টে পড়ে গেছিল, কারণ নেশাটা সে শখে করছে না, বরং সে এত সত্য কথা আর হজম করতে পারছে না। সে তার স্ত্রীর থেকে ফাইনালি জানতে চায় যে তাদের আসল প্ল্যানটা কি, তারা কেন এটা করতে চাইছে। অন্যদিকে লুসি তো অজ্ঞান হয়ে গেছিল সেই ট্র্যাঙ্কুলাইজারের কারণে এবং লুসির পিতা হ্যাঙ্কও সেখানে চলে এসেছে লুসিকে নিয়ে যাওয়ার জন্য। তো কি হবে এবার? সামান্য ভল্ট 33 থেকে আসা নর্ম নামক সেই ছেলেটা একটার পর একটা সত্য জানতে পারছে যে সত্যি কোনো এক্সপেরিমেন্ট হচ্ছে তাদের সেই ভল্টের মধ্যে। কুপারকে সেই সত্যটা জানতে হবে যে এই দুনিয়াটাকে কি সত্যি ধ্বংস করতে হবে, আর কি কোনো উপায় নেই, এবং তার স্ত্রী কেন এই কাজটা করছে। অন্যদিকে লুসিও তার পিতার থেকে সব কথা, সব সত্যটা জানতে চায় যে সে কি চায় আসলে, সে কেন সেই মানুষদের কন্ট্রোল করার মতন, মাইন্ড কন্ট্রোল করার মতন ডিভাইসটার উপরে কাজ করে যাচ্ছে। সে আসলেই কার হয়ে কাজ করছে এবং সেই ডেথক্লো নামক জন্তুগুলোকেই আসলে কারা বানিয়েছিল। কারণ বিশ্বের সবথেকে ধনী মানুষ রবার্ট হাউস সেও কনফিউজ, সেও জানায় যে প্রত্যেকের উপরে রয়েছে সেই এক অদৃশ্য শক্তি যে সবাইকে কন্ট্রোল করছে। তারা আসলেই কারা? ওয়েল, এই সব কিছু আলোচনা করব এই ফলআউট সিজন 2 এর দ্বিতীয় ভিডিওতে। অবশ্যই একটা ভিডিওতে এক্সপ্লেন করা পসিবল না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো এটাকে দুটো পার্টে করার সিদ্ধান্ত নিলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ফলআউটের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।